হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে সেকশন ই, যেগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া আছে সেগুলোর সমাধান। চলো তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1 কী বলা হয়েছে? 4 mm ব্যাসার্ধ বিশিষ্ট ও 64 মাইক্রোকুলম আধানযুক্ত 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলেও বড় জলবিন্দুটির আধানের তলমাত্রিক ঘনত্ব n × 10⁻⁴ কুলম হলে n এর মান কত হবে? 1 2 3 4। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে ছোট ছোট যে 27টি জলকণা ছিল সেগুলো মিলেই তো বড় জলকণা তৈরি হয়েছে। তাহলে ছোট জলকণার ব্যাসার্ধের সঙ্গে বড় জলকণার ব্যাসার্ধের কী ধরনের সম্পর্ক সেটা আগে সর্বপ্রথম আমরা নির্ণয় করব। কোশ্চেন নম্বর 1 লিখব যে 27টি ছোট জলকণার আয়তন সমান সমান বড় জলকণার আয়তন কমন। তাহলে এটা হলো 27 × 4/3πr³। ছোট জলকণার যে ব্যাসার্ধ আমরা স্মল আর ধরলাম, বড় জলকণারটাকে ক্যাপিটাল আর ধরে নেব 4/3πR³ এটা কেটে যাবে। এখান থেকে আমরা r = পাই যাব 3r। ওকে, এরপরে বলা হয়েছে বড় জলকণার তলমাত্রিক ঘনত্ব। তাহলে বড় জলকণার তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করব। তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কী হয় স্যার? টোটাল আধান কিউ বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর আমরা ভ্যালুগুলো বসাবো। অতএব সিগমা = কিউ স্যার কত হবে? টোটাল যে ছোট জলকণাগুলো ছিল তাদের আধানের সমষ্টি। আর টোটাল ছিল আমাদের কয়টা? 27টা। আর প্রত্যেকটাতে আধান ছিল 64 পাই ইন্টু মাইক্রোকুলম্বে দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে আমরা কুলম্বে করে নেব × 10⁻⁶। এটা হচ্ছে কিউ। আর তারপরে এরিয়া 4πr²। 4π এটা হলো ক্যাপিটাল R²। তাহলে একে আমাদের স্মল আর এর টার্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কোথায় করছি? এদিকেই করি। তাহলে এটা হচ্ছে আমাদের 27 × 64 পাই × 10⁻⁶/4π। এটা হয়ে যাবে তাহলে 3r² মানে একবারে করে দিলে 9r²। ঠিক আছে, এবার r² মানে স্যার আবার আমরা বের করে রেখেছি, তাই না? আমাদের r যেটা 4 mm দেওয়া ছিল সেটাকে যখন মিটারে করব তাহলে 4 × 10⁻³ মিটার। এইবার এটা হলো তাহলে 27 × 64 পাই × 10⁻⁶/4π × 9। আর আর এর উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তাহলে কত হবে স্যার? 16 × 10⁻⁶, তাই না? 10⁻³ উপরে স্কোয়ার করলে 10⁻⁶, 4-এর স্কোয়ার করলে 16। ঠিক আছে, তাহলে দেখো অনেকগুলো কিন্তু কেটে যাচ্ছে। এটার সঙ্গে এটা কেটে যাবে, পায়ের সঙ্গে পাই কেটে যাবে। যদি আমরা 4 দিয়ে 64কে কাটি তাহলে 16 আর 16 দিয়ে 16কে কেটে দেবো। এটা দিয়ে এটাকে কেটে দেবো 3। তাহলে একটাই সংখ্যা থাকছে, সেটা হলো 3। তাহলে এটা সমান সমান আমরা পেলাম 3। যেহেতু আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বের করেছি তাহলে Q/A অর্থাৎ কুলম পার মিটার -2, এইটা হলো ইউনিট। এইবার আমাদের অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে যে সিগমা সমান সমান এখানে দেওয়া ছিল n × 10⁻⁴ × c। এটার সঙ্গে এটাকে যখন আমরা তুলনা করব তখন কিন্তু ম্যাচ করাতে পারবো না। আর উত্তর দেওয়া আছে আমাদের n = 3। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এইখানে কোনো ডাটা নিয়ে সমস্যা আছে। যদি আমরা এই সিগমা অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব 10⁻⁴ c এরকম তো হয় না, সিগমার যে ইউনিট সেটা তো কুলম মিটার -2। তাহলে এটা মনে হচ্ছে আমার মিটার -2 হবে। অর্থাৎ যদি আমরা ধরে নিই এই যে সিগমা সেটা সমান সমান n × c মিটার -2, তাহলে এটার সঙ্গে ম্যাচ করবে। তাহলে সিগমার জায়গায় আমরা এটা বসাবো 3 মিটার -2 = n কুলম মিটার -2।
এইখানে তুলনা করলে আমরা পেয়ে যাব n = 3, সেই ক্ষেত্রে অপশান সিটার সঙ্গে ম্যাচ করবে। ওকে, তাহলে আমি এরপরে চলে যাব নেক্সট অংশ নম্বর 2। কী বলা হয়েছে, 2 মিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলকে 64 পাইসি ধনাত্মক আধানে আহিত করা হলো। এসআই এককে এর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে। আচ্ছা, আধানের তলমাত্রিক ঘনত্বের কথা জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। কোশ্চেন নম্বর, আচ্ছা এখানেই করলাম, এটাও ক্লিয়ার করে দিচ্ছি। কোশ্চেন নম্বর 2, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান আমরা কি জানি, Q/A। কিউ কত দেওয়া আছে, 64 পাই, আর এ ব্যাসার্ধ দেওয়াই আছে, তাহলে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার সমান সমান 4 পাই আর স্কোয়ার সমান সমান 64 পাই বাই 4 পাই, আর 8টা এবার মিটারেই দেওয়া আছে, তার মানে 2-এর স্কোয়ার করলে 4। ঠিক আছে, তাহলে পাই পাই তো কেটে গেল, এটা দিয়ে এটাকে কেটে দিব 16, এটা দিয়ে এটাকে কেটে দিব 4, তাহলে উত্তর হলো 4। তলমাত্রিক ঘনত্ব এটা আছে কোন অপশানে, আমাদের উত্তর হবে তাহলে অপশান ডি, 4। তলমাত্রিক ঘনত্ব 4 দেওয়া আছে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3, -0.64 × 10⁻18 কুলম্ব আধান সম্পন্ন বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এখানে আধানের কোয়ান্টামের নীতি আমাদের ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 3, আমরা জানি Q = কী হয়, Q = হয় NE। এবার এটা প্লাস মাইনাস NE, আমাদের উত্তরটা ইলেকট্রনের সংখ্যাটা যখন বের করব পজিটিভই নির্ণয় করব, N = Q/E। এবার যদি আধান নেগেটিভ দেওয়া থাকে তাহলে আমরা ইটাকে নেগেটিভ ধরে নেব, -0.64 × 10⁻18, আর তাছাড়া এখানে প্লাস মাইনাস লিখেই দিলাম, আর ইটাকে ধরবো তাহলে -1.6 × 10⁻19। এটাকে সিম্পলি কাটাকাটি করতে হবে। তো এখানে 2 ঘরে দশমিক আছে, আগে তো এটা কেটে দিই, তার মানে নিচে একটা শূন্য হবে। আচ্ছা, এইখানে করছি, তাহলে এটা হচ্ছে 64, এটা হলো 16 শূন্য। হ্যাঁ, এখানে 2 ঘরে দশমিক, এখানে 1 ঘরে দশমিক, তাহলে এটা যখন উপরে যাবে থাকবে 10⁻1, মানে 10 থাকবে খালি। আচ্ছা, তাহলে এটাকে লিখলে 601, আর এটা 160, 00 কেটে গেলো, এটা দিয়ে এটাকে কেটে দেবো 4, তাহলে উত্তর হচ্ছে এখানেও 4। এটা আছে অপশান এতে। আধানের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 4। কী বলা হচ্ছে, 2টি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে 24 ESU ও 16 ESU, বায়ুর মধ্যে এদের দূরত্ব যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে পারস্পরিক বল ডাইন এককে কত, 3, 6, 12, 24। একদম সিম্পল অঙ্ক, কুলম্বের সূত্র ব্যবহার করতে হবে এবং CGS পদ্ধতিতে আমাদের অঙ্কটার সমাধান করে নিতে হবে। কোশ্চেন নম্বর 4, F = আমরা কি জানি, Q1 Q2/R²। কত কত দেওয়া আছে, 2 × 16, 24 × 16, 24 × 16, আর দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, তার মানে 8-এর স্কোয়ার। তাহলে এটা হলো 24 × 16/8 = 64, তাহলে 8 দিয়ে কেটে দেবো, 8 × 3 = 24, 8 × 8 = 64, 8 × 2 = 16 = 6 ডাইন, তাহলে উত্তর হবে অপশান বি। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে YZ তলে রক্ষিত 220 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে নিউটন মিটার স্কয়ার কুলম্ব -1 এককে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বলেছে। এক্স অক্ষের উপর একটা তড়িৎ ক্ষেত্র আছে এবং YZ তল বলতে আমরা কি বুঝি, এক্স অক্ষের সঙ্গে
এক্স অক্ষের দিকে, অর্থাৎ ওয়াই জেড তলের লম্বভাবে যে তলটা থাকে সেটা হলো এক্স অক্ষ বরাবর, তাই না? তার মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেল ওয়াই জেড তল আর এক্স অক্ষ বরাবর যে অ্যাঙ্গেল সেটা কত হয়? 0 ডিগ্রি। যদি আমরা অঙ্কন করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ বলে ধরি, তাহলে ওয়াই জেড তল যেটা, এটা যেটা ওয়াই জেড তল, এর লম্ব এদিকে, আর আমাদের এক্স অক্ষটাও আছে এদিকে। তাহলে এদের মধ্যে পরস্পর যে অ্যাঙ্গেল ওয়াই জেড তল ও এক্স অক্ষ পরস্পর কি হয়? পরস্পর সমান্তরাল। তাহলে থিটা কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা তড়িৎ ফ্লাক্স সমান সমান কি জানি স্যার? তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান ই এস ই ডট এস সমান সমান ই এস কস থিটা। এবার ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 200 কমন, আর এসটা কত দেওয়া আছে? এসটা হচ্ছে আমাদের ওয়াই জেড এত বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আর সেন্টিমিটারে আছে, তাহলে আমরা মিটারে পড়ে নিলাম তার স্কোয়ার। আর কস 0 ডিগ্রির মান কত হবে স্যার? 1। ঠিক আছে, ইন্টু 1। তাহলে এটা হচ্ছে আমাদের 200 ইন্টু 20 স্কোয়ার করলে 400 ইন্টু 10⁻⁻⁴, আর একটা বাদ। এবার এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে 10⁻⁴, তাহলে থাকবে 4 দুগুণি 8। এটা আছে অপশান ডিতে। তড়িৎ ফ্লাক্স আমাদের বের হলো অপশান ডি। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে? পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি তড়িৎবাহী পাতের একটিতে 1800 ভোল্ট বিভবে আহিত করে অন্যটিতে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো। পাত দুটির মধ্যবর্তী স্থানে ডাইন স্ট্যাট কুলম এককে তড়িৎ ক্ষেত্রের মান। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে বলেছে, কিন্তু ডাইন স্ট্যাট কুলম সিজিএস পদ্ধতিতে। একটা বিভব প্রভেদ 1800 এবং অন্যটাকে গ্রাউন্ড করা থাকলে এর অর্থ কি? সেখানে ভোল্টেজ কত হয়ে যায়? 0। কোশ্চেন নম্বর 6, এই হচ্ছে একটা পাত আর এই হচ্ছে একটা পাত, এটাকে সিম্পলি গ্রাউন্ড করা আছে, আর এটাতে 1800 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে। এইখানে বিভব প্রভেদ তাহলে কত হয়ে গেল? 0। আর এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স সেটা হলো 2 সেন্টিমিটার। ওকে, তো আমরা কি জানি? তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে বলবে ই ইজিক্যাল টু ভি বাই ডি। ওকে, ই ইজিক্যাল টু ভি বাই ডি। ভিটা কত স্যার? 1800। আমরা যেহেতু ডাইন স্টেট পার কুলমে করবো, তাহলে ভোল্টটাকে ইএসইউতে করে নেব। 1800 ইন্টু 1/300 বাই ডিস্টেন্স 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে এটা দিয়ে কেটে দিলে 6 হবে। 6/2 ইজিক্যাল টু 3। 3 ইএস ডাইন স্ট্যাট কুলম। তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা? অপশান সি, 3 ডাইন স্টেট কুলম, অপশান সি। এরপরে আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে? 600 ভোল্ট পার সেন্টিমিটার তড়িৎ প্রাবল্যের কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে 4 গ্রাম ভর ও 10 ইএসইউ আধান সম্পন্ন একটি কণাকে স্থাপন করলে কণাটি সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2 এককে যে ত্বরণ লাভ করবে, বা সেন্টিমিটার এককে যে ত্বরণ নিয়ে চলবে, কত? 5, 10, 15, 20 ত্বরণটা বের করতে বলেছে। আচ্ছা, ত্বরণ বের করার জন্য আমাদের কি করতে হবে? ওই যে কণাটা 4 গ্রাম ভর বিশিষ্ট 10 ইএসইউ আধান সম্পন্ন, তার উপর কত বল প্রযুক্ত হবে আগে সেটা বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ডের মান আমাদের দেওয়া আছে, তাই না? ইজিক্যাল টু কত? 600 ভোল্ট পার সেন্টিমিটার। এবার ভোল্ট আর সেন্টিমিটার এটা কি একই ইউনিট? একই ইউনিট না। তাহলে আমাদের এটাকে সিজিএসে করলে সিজিএসে নিয়ে আসতে হবে, যেহেতু কণাটার যে ত্বরণ সেটা সিজিএসে জিজ্ঞাসা করা হয়েছে, তাই আমরা এটাকে সিজিএসে সর্বপ্রথম নিয়ে আসবো। 7 নম্বর, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড সেটা দেওয়া আছে, দেখো 600 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে এটা ভোল্ট আর এটা সেন্টিমিটার পার সেন্টিমিটার, তাহলে ভোল্টটাকে ইএসইউ করবো সর্বপ্রথম। 600 ইন্টু 1/300 ইএসইউ পার সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? 2 ইএসইউ পার সেন্টিমিটার হয়ে গেল।
তাহলে আমরা পেলাম। এবার এর উপর যে প্রযুক্ত বল F ইজিক্যাল টু কী হয় স্যার, কিউটা কত দেওয়া হয়েছে 10 ESU, আর ইটা আমরা 2 বের করে নিলাম। তাহলে বল হয়ে গেল এত ডাইন সমান 20 ডাইন, এটা হয়ে গেল বল। এরপরে বের করবো আমরা ত্বরণ, অতএব ত্বরণ A ইজিক্যাল টু বল বাই ভর, বল হয়ে গেল 20 আর বস্তুর ভর দেওয়া আছে 4, তাহলে 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আছে অপশান এতে। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে, কোনো স্থানে তড়িৎ বিভব দেওয়া আছে 3x + 2y স্কোয়ার সমীকরণ অনুযায়ী বা সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হলে 3,1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 3, 1, 7, 5। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক যে বিভব প্রভেদ দেওয়া আছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে বিভব প্রভেদ আর বিভব প্রভেদ থেকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হলে বিভব প্রভেদ আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে সাধারণ সম্পর্ক রাশিমালা আছে সেটা আমাদের জানতে হবে। কারণ কোশ্চেন নম্বর 8 এবং পরিবর্তনশীল, তাহলে আমরা কীভাবে বের করতে পারি, ইজিক্যাল টু -dv, অর্থাৎ ডেরিভেটিভ করে বের করতে হবে। এবং কম্পোনেন্টের সাপেক্ষে সমান হয় EX i ক্যাপ প্লাস EY j ক্যাপ প্লাস EZ k ক্যাপ। ঠিক আছে, তাহলে প্রথমত EX বের করব। EX সমান কী হবে -dv/dx, অর্থাৎ এক্সের সাপেক্ষে বিভব প্রভেদের ডেরিভেটিভ করা হবে। এবার মাইনাসটা বাইরে থাকলো, dv/dx, আর ভি কত দেওয়া আছে স্যার, ভি আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x + 2y এর স্কোয়ার। ভি যেটা দেওয়া আছে 3x + 2y তার স্কোয়ার। এবার এগুলো ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটার জন্য আমরা পাবো 3 আর এটার জন্য তো 0, তাহলে অর্থাৎ -3 পাবো। এরপরে EY - dvy, এবার dy, y কম্পোনেন্টটা যখন বের করব তাহলে -dy, এটা আবার বসাবো 3x + 2y এর স্কোয়ার, 2y এর স্কোয়ার। তাহলে এইটুকু অংশের জন্য 0, y এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ করা যায় না, এটা হয়ে যাবে 0। তার মানে এইটুকু অংশে আমরা পাবো, মাইনাস বসলো, 2টা কনস্ট্যান্ট বাইরে গেল, y স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয় 2y, তাহলে এটা আমরা পাচ্ছি -4y। ওকে, আর যেহেতু জেড কম্পোনেন্ট নেই মানে EZ, এটা হয়ে যাবে 0, যেহেতু কোনো জেড কম্পোনেন্ট নেই। আচ্ছা, এরপরে সমান তাহলে আমরা কত পাচ্ছি, কোন বিন্দুতে নির্ণয় করতে বলেছে স্যার, 3,1, অর্থাৎ এটা হচ্ছে x, এটা হলো y। আমাদের এটা কত বের হয়েছে, এটা হচ্ছে -3i ক্যাপ, এটা হচ্ছে x কম্পোনেন্ট, আর y কম্পোনেন্ট কত, এটা -4y j ক্যাপ। এবার y এর মান কত 1, এটা বসাবো, তাহলে -3i ক্যাপ -4, 1 বসালে তো এটাই থাকবে, তাহলে বসিয়ে লাভ নেই এটা। এবার কিসে বের করতে বলেছে, মানে বের করতে বলেছে। অতএব mod of E = √-3 এর স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল তাহলে 9, আর এটা হয়ে গেলো 16, 25 = 5। ঠিক আছে, একটা অবস্থান ভেক্টরের মান আমরা এভাবে বের করতে পারি। তাহলে উত্তর হয়ে গেল অপশান ডি। ঠিক আছে, এটা একটা ভালো অঙ্ক। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 9। 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুতে যথাক্রমে 10 ESU ও 100 ESU ও -100 ESU তৈরিদান থাকলে তৃতীয় শীর্ষবিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ESU এককে কত হবে, 2, 4, 6, 8। আচ্ছা, এটাকেও একটা ভালো অঙ্ক আমরা মনে করতে পারি। আমরা ত্রিভুজের তৃতীয় বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছি, তাই তো। ধ্যান রাখলে শীর্ষবিন্দুতে লব্ধি প্রাবল্যের মান, তাহলে ছবিটা কেমন হবে স্যার, ছবিটা এরকম হবে। এই হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, 5 সেমি বাহু বিশিষ্ট, এটাও 5 সেমি, আর এটাও 5 সেমি, এটাও 5 সেমি। এইখানে একটা আধান আছে 100 ESU, আর একদিকে আছে -100 ESU। 100 ESU, এটা প্লাস, এটাকে ধরে নিলাম -100 ESU। তাহলে এইখানে বলা হয়েছে তৃতীয় শীর্ষবিন্দুতে লব্ধি প্রাবল্য, ধরলাম এখানে একক ধনাত্মক আধান আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে পজিটিভ, আর এই ক্ষেত্রে এটা হবে আকর্ষণ বল, আর এটা হবে বিকর্ষণ বল।
পজিটিভ পজিটিভ বিকর্ষণ বল, পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল, তাহলে নেট যে প্রাবল্য সেটা আমরা পাই এই দিক বরাবর। এটাকে আমি যদি E1 বলে দিই, এটাকে যদি আমি E2 বলে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ক্ষেত্র। এবং এই যে অ্যাঙ্গেল E1 আর E2 এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত হয় স্যার? সেটা হয় হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কেন? কারণ হচ্ছে ত্রিভুজের আমাদের এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে এটা বহিস্থ কোণ না? এটা হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এর বহিস্থ কোণ কোনটা স্যার? এটা। এই বহিস্থ কোণটা কত হয়? অন্তস্থ বিপরীত কোণের দ্বিগুণ। এটা প্লাস এটা দুটো যোগ করলে কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আমরা নেট ইলেকট্রিক ফিল্ড এইভাবে বের করব। তাহলে লিখব যে তৃতীয় বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু √ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 আর cos 120 ডিগ্রি। এইবার আমাদের যে E1 আর E2, ঠিক আছে, সেটাও তো বের করতে হবে। হ্যাঁ, দেখো এখানে 180 আধান আছে, এখানে একটা ধনাত্মক আধান আছে, আর অর্থাৎ যার মান একক ধনাত্মক আধান আছে। এখানেও আধান আছে 180, তার মানে মান সমান। অতএব এই আধানের দ্বারা এখানে প্রযুক্ত বল আর এই আধানের দ্বারা এখানে প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ড, এই আধানের দ্বারা এখানে প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ড কী হবে? সমান হবে, যেহেতু ডিস্টেন্সটা সমান। কেমন? তাহলে এটাকে আমরা এরকম করতে পারি যে E1 এর স্কোয়ার প্লাস E1 এর স্কোয়ার প্লাস 2E1 E2, এবার cos 180 ডিগ্রির মান হয় -হাফ। কেমন? তাহলে এটা হলো আমাদের 2E1 এর স্কোয়ার। ঠিক আছে, এটাও হয়ে যাবে তাহলে আমাদের E1। দুটোই যেহেতু E2টাকে আমরা E1 করে নিয়েছি, এটার সঙ্গে হাফ কেটে যাবে, এটা হলো -2 E1 এর স্কোয়ার। ঠিক আছে, আর এটা যে এই যে হাফ আছে, এই যে হাফ ইন্টু হাফ এখানে থাকলো, মাইনাসটাকে আমরা এদিকে নিয়ে এসেছি, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। এবার কি থাকছে দেখো স্যার, 2E1 থেকে একটা E1 বাদ, তার মানে শুধুমাত্র E1 থাকছে। অতএব এটা সমান সমান কী বেরোলো? E1। এবার E1 এর মান কত হবে? 100। ইলেকট্রিক ফিল্ডের মান সিজিএস পদ্ধতিতে আধান বাই ডিস্টেন্স তার স্কোয়ার, 5 এর স্কোয়ার, তাহলে কত হলো? 4। এটাকে ক্লিয়ার করে দিলাম। আধান বাই ডিস্টেন্স, এটা হলো 100/25 = 4 ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে আমাদের ESU, আর এটা আছে অপশান বিতে। এইগুলো আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 10। কী বলা হয়েছে? 2Q ও -Q পরিমাণের আধান দুটি যথাক্রমে A,0,0 ও 4A,0,0 বিন্দুতে অবস্থিত। এখন আধান দুটিকে কেন্দ্র করে 2A ও 8A ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রীয় দুটি গোলক কল্পনা করা হলে গোলক দুটির পৃষ্ঠতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের অনুপাত হবে 2,4,8,6। আচ্ছা, এইখানে আধান দুটিকে কেন্দ্র করে যে কথাটা লেখা আছে সেটা আধান দুটিকে হবে না, সেটা হবে মূল বিন্দুকে কেন্দ্র করে আমাদের 2A ও 8A ব্যাসার্ধের দুটি গোলক কল্পনা করা হয়েছে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 10। তাহলে ছবিটা কেমন হবে স্যার? আমরা সর্বপ্রথম দুটো অক্ষ টেনে নেব, এই হলো XY অক্ষ। এবার 2Q ও -Q আধানকে প্রথমত A,0,0 আর একটাকে 4A,0,0। তাহলে এইটুকু জায়গাকে আমরা A ধরতে পারি, তাহলে এটা হলো A,0,0 আর একটা হলো 4A, এটা হলো 4A,0,0। ঠিক আছে, এইখানে একটা আধান রাখা হয়েছে আর এইখানে একটা আধান রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে আমাদের কত আধান? 2Q আধান, আর এইখানে রাখা হয়েছে আমরা ধরে নেব -Q আধান, -Q আধান। এরপরে মূল বিন্দুকে কেন্দ্র করে 2A আর 8A ব্যাসার্ধের এক কেন্দ্রিক গোলক কল্পনা করা হয়েছে। তাহলে এইটুকু অংশ যদি A হয়, এর ডাবল এতটা,
এতটা অংশ জুড়ে একটা বৃত্ত কল্পনা করা হয়েছে, আর আরেকটা হচ্ছে 8A, তাহলে 4A যদি এটা হয় তাহলে 8 ডাবল এতটা অংশ জুড়ে আবার একটা বৃত্ত কল্পনা করা হয়েছে। কারণ এইটা অংশ জুড়ে একটা বৃত্ত কল্পনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে বলা হয়েছে গোলক দুটির পৃষ্ঠতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখো, এটা হলো 1 নম্বর গোলক, প্রথম গোলক, এটা হলো দ্বিতীয় গোলক। এবার প্রথম গোলকের মধ্যে ইনক্লোজড আধান কত? 2Q। দ্বিতীয় গোলকের মধ্যে দিয়ে ইনক্লোজড আধান আমরা পরে করছি কোশ্চেন নম্বর 10। তাহলে লিখব যে প্রথম গোলকের ভিতরে আধান কত? এইটা 2Q। এবার তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হবে, তো তাহলে তড়িৎ ফ্লাক্স কী হবে স্যার? তড়িৎ ফ্লাক্স phi ইজিক্যাল টু Q/ε0, তাই না? এবার এখানে টোটাল চার্জ কত? 2Q/ε0। এভাবেই থাকবে, আমাদের অনুপাত নির্ণয় করতে হবে। আর বড় গোলক, দ্বিতীয় গোলকের ভিতরে আধান কত স্যার? দেখো, এখানে 2Q আধান আর এখানে -Q আধান, তাহলে নেট আধান আমাদের বের করে নিতে হবে। 2Q থেকে -Q বাদ, তাহলে কত থাকছে স্যার? শুধু Q আধান থাকছে। দ্বিতীয় গোলকের অভ্যন্তরীণ আধান হলো Q। অতএব তড়িৎ ফ্লাক্স phi ড্যাশ বললাম এটাকে, তাহলে কি হবে? টোটাল আধান বাই ε0, Q/ε মানে টোটাল আধান বাই ε0। এইবার আমরা অনুপাত করব কোনটার, প্রথমে Q তারপরে Q ড্যাশ। অতএব phi ড্যাশ সমান এখানে হচ্ছে 2Q/ε0, 2Q/ε0। এই ε0টা চলে যাবে উপরে, এই কিউটা চলে আসবে নিচে, এটা কেটে গেল, থাকবে 2। তাহলে এটা হলো অপশান এ, দেখা যাচ্ছে? হ্যাঁ, চলো দেখা যাবে। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 11। কী বলা হচ্ছে? বায়ুর মাধ্যমে দুটি বস্তুকণাকে 10 সেন্টিমিটার দূরে রেখে 20 ESU আধান কণা দুটির মধ্যে এমনভাবে বন্টন করা হলো যেন তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল হয় সর্বোচ্চ। এই সর্বোচ্চ বিকর্ষণ বলের মান কত? আচ্ছা, 10 সেমি দূরে 20 ESU আধানকে 10 সেমি দূরে রেখে 20 ESU আধানকে, এই ধরনের অঙ্ক একটা কিন্তু আগের বার এসেছিল, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের ম্যাক্সিমা ও মিনিমা এর নিয়ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে কী করতে হবে? শূন্য করতে হবে। ধরলাম এখানে আছে আমাদের Q1 আধান আর এখানে আছে আমাদের Q2 আধান, তাদেরকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, সিজিএস পদ্ধতিতেই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। টোটাল আধান হচ্ছে 20 ESU। তাহলে আমরা লিখব, ধরি প্রথম আধান সেটা হলো Q1 এবং দ্বিতীয় যে আধান সেটা কত হবে? Q2। এটার মান হবে টোটাল তো 20 -Q1, সিম্পল। টোটাল আধান কত বলেছে? 20, এখান থেকে Q1 মাইনাস করলে Q2টা পেয়ে যাব। কারণ অতএব এদের মধ্যে বল, অতএব বল F ইজিক্যাল টু Q1 ইন্টু Q2 বাই ডিস্টেন্স 10 স্কোয়ার। Q1 আর Q2টার মান হচ্ছে 20 ইন্টু Q1, 20 মাইনাস Q1 বাই 100। এবার এফকে ম্যাক্সিমাম হতে গেলে ডিএফ বাই DQ1, পরিবর্তনশীল কোনটা স্যার? Q1টা। এটাকে কত হতে হবে? 0 হতে হবে। এটা হতে হবে 0 সমান, তাহলে এর ডেরিভেটিভটা 0 হতে হবে। ডিএফ DQ1 এই ডেরিভেটিভটা 0 হতে হবে। তাহলে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 20 Q1 মাইনাস Q1 এর স্কোয়ার বাই 100, এটাকে আমাদের 0 করতে হবে। সেইখান থেকে কি বের করব? এটা অতএব দিয়ে দিলাম, ডিএফ বাই ডিকিউকে কত হতে হবে? 0 হতে হবে। তার মানে এইটার ডেরিভেটিভ করব, এটাকে 0 হতে হবে। আচ্ছা, এই যে কনস্ট্যান্ট, এটা তো বাইরে চলে আসলো, 1/100 বাইরে চলে গেল। আচ্ছা, এখানে কি থাকছে? 20 DQ1 এর ডেরিভেটিভ করা যাবে, তাহলে 20
আর কিউ ওয়ানের ডেরিভেটিভ করলে 1 হয়, ইন্টু 1 মাইনাস, আর এটা করলে কত হবে স্যার, কিউ স্কোয়ার মানে 2q1 এটা হবে, এটা সমান সমান 0। এটাকে যখন এই পারে নিয়ে যাবো তো 0ই পাবো। অতএব 20 মাইনাস 2q1 সমান সমান কত পাবো, 0। অতএব q1 ইজিক্যাল টু 20/2, এটাকে এই পারে নিয়ে গেলাম। অতএব q1 ইজিক্যাল টু 20/2 সমান সমান 10 ESU। 10 ESU অর্থাৎ আধান দুটোকে কীভাবে বন্টন হতে হবে, সমানভাবে বন্টিত হবে। এই সর্বোচ্চ বিকর্ষণ বলের মান ডাইন এককে কত, আবার বলটাও বের করতে হবে। তাহলে বলটা কত হবে, এই যে এটা। অতএব এফ ম্যাক্স ইজিক্যাল টু 10 × 10/100, তাই না, দূরত্বটা 100। তাহলে এটা সব কেটে যাবে, 1 ডাইন। এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12। কী বলে হচ্ছে, 1 সেমি দূরত্বে 1 মাইক্রোকুলম ও -1 মাইক্রোকুলম আধান রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে 2 × 10⁸ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে রাখলে দ্বিমেরুটির সর্বোচ্চ কত নিউটন মিটার টর্ক অনুভব করবে। আচ্ছা, টর্ক বের করতে বলেছে, কেমন। আর থিটাটা দেওয়াই আছে 90 ডিগ্রি। টর্ক আমরা কি জানি স্যার, টর্ক ইজিক্যাল টু পিই সাইন থিটা বা পি ক্রস ই। কোশ্চেন নম্বর 12 আমরা জানি টর্ক ইজিক্যাল টু পিই সাইন থিটা। এবার পিটা কত, পি হচ্ছে, আচ্ছা পিটা বের করতে হবে। পি হচ্ছে আমাদের কিউ ইন্টু 2L। কিউটা দেওয়া আছে দেখো 1 মাইক্রোকুলম, তার মানে 1 × 10⁻⁻6 কুলম। আর 2L 1 সেন্টিমিটার দূরত্বে, তাহলে 1 × 10⁻²। আমরা এসএই পদ্ধতিতে করব। তাহলে এটা হচ্ছে 10⁻8 এটাকে কুলম মিটার, ঠিক আছে, কুলম মিটার। পিটা আধানের একক কুলম আর দৈর্ঘ্যের একক মিটার, কুলম মিটার। তাহলে পি বের করে নিলাম। ই আমাদের দেওয়া আছে, এবার বসাও। তাহলে এটা হলো 10⁻8। ই এর মান কত স্যার, ই দেওয়া আছে 2 × 10⁸, আর সাইন 90 ডিগ্রি। থিটাটা 90 ডিগ্রি বলাই আছে। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে 2, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে উত্তর হলো এত নিউটন মিটার। এটা আছে অপশান সিতে। এরপর চলে গেলাম আমরা কোশ্চেন নম্বর 13। কী বলা হয়েছে, 10 সেমি ব্যাসার্ধে একটি ফাঁপা গোলাকার পরিবাহী আধানের পরিমাণ 10 ESU, গোলকের ভিতর স্ট্যাট ভোল্ট এককে তড়িৎ বিভব নির্ণয় করো 1 2 3 4। আমরা জানি এই যে ফাঁপা গোলাকার পরিবাহী আছে, হ্যাঁ, তার ভিতরে যেটা বিভব হবে সেটা কি হয় স্যার, পৃষ্ঠের বিভবের সমান। 13 আমরা জানি ফাঁপা পরিবাহী গোলকের ভিতরে বিভব পৃষ্ঠের বিভবের সমান। এটাই না আমরা শিখেছি। তাহলে পৃষ্ঠের বিভব বের করবো। ভি ইজিক্যাল টু কী হয় স্যার, সিএস পদ্ধতিতে Q/R। কিউ কত দেওয়া আছে, 10 ESU, আর ব্যাসার্ধ কত 10 = 1 স্ট্যাট ভোল্ট। এটা অপশান এ। এই গেল আমাদের 13। এরপরে চলে যাবো আমরা 14। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান 20 ESU হলে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে স্ট্যাট ভোল্ট এককে তড়িৎ বিভব। আবার তড়িৎ বিভব সিএস পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে আচ্ছা ক্লিয়ারই করে দিচ্ছি। কোশ্চেন নম্বর 14। ভি ইজিক্যাল টু Q/R। কিউ কত এবার দেওয়া আছে 20, আর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে, এবার দূরত্বটা হলো 10। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 স্ট্যাট ভোল্ট। কেটে দেবো, 2 থাকবে স্ট্যাট ভোল্ট। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বি। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 15। এটা একটা ভালো অঙ্ক দেওয়া আছে। ই এর মান দেওয়া আছে, ই ইজিক্যাল টু I⁻X এবং K⁻Z, ঠিক আছে। K⁻Z তড়িৎ ক্ষেত্রে এ বিন্দু 0,0,0 এবং বি বিন্দু 2,2,0 বিন্দু দুটির মধ্যে ভোল্ট এককে বিভব পার্থক্য। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। 4টা অপশান দেওয়া আছে, 4 1 3 2।
তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড থেকে যখন আমরা বিভব প্রভেদ নির্ণয় করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আগেই একটা অঙ্ক এই ধরনের করেছিলাম যেখানে বিভব প্রভেদ পরিবর্তনশীল বিভব প্রভেদ দেওয়া ছিল, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হয়েছে, তখন আমাদের করতে হবে ডেরিভেটিভ। কিন্তু ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে যদি ভোল্টেজ নির্ণয় করতে হয় পরিবর্তনশীল, তাহলে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। কোশ্চেন নম্বর 15 আমাদের কত দেওয়া আছে স্যার? দেওয়া আছে হচ্ছে এক্স আই ক্যাপ, আমি সোজা করে লিখে নিলাম, জেড কে ক্যাপ এটা দেওয়া আছে। আর আমাদের যে অবস্থান ভেক্টর ডিআর সেটা সমান সমান কী হয় স্যার? ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, এটা হলো অবস্থান ভেক্টর। এখন আমরা ই আর ভি এর মধ্যে একটা সম্পর্ক আগেই দেখেছিলাম, ইজিক্যাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, অতএব ডিভি ইজিক্যাল টু কী হয়? মাইনাস ই ডট ডিএক্স। আচ্ছা, এখানে যেহেতু আমরা অবস্থান ভেক্টর রূপে সমীকরণটা সাজাবো, কারণ এখানে অবস্থান ভেক্টরটা দেওয়া আছে না, আই ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ কে ক্যাপ, এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই যে এক্স এটাকে ডি ভি বাই ডি আর রূপে প্রতিস্থাপন করতে হবে। তাহলে এটাকে আমি আর লিখলাম, ঠিক আছে? এই ডিএক্সটা এই ক্ষেত্রে কী হয়ে যাবে স্যার? আর হয়ে যাবে। যদি একটাই কম্পোনেন্ট দেওয়া থাকতো তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ডিভি বাই ডিএক্সই হতো। কিন্তু যদি এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট সব কম্পোনেন্টগুলো দেওয়া থাকে, তাহলে ই আর ভি এর মধ্যে এই সম্পর্কটা আমরা লিখবো মাইনাস ডিভি বাই ডিআর, অতএব ভি ইজিক্যাল টু মাইনাস ই ডট ডিআর। এই ডিআর মানে এটা, তাহলে এটা বসাবো মাইনাস ই ডিআর মানে ডি এক্স, আচ্ছা এটা ডট প্রোডাক্ট এদের মধ্যে dx i cap প্লাস dy j cap প্লাস dz k cap, আর এটা কত? এটা হচ্ছে এটা মাইনাস x i cap প্লাস এখানে একটা মাইনাস আর এটাও মাইনাস, মাইনাস z k cap ডট dx i cap প্লাস dy j cap প্লাস dz কে ক্যাপ। এদের ডট প্রোডাক্ট করলে, আচ্ছা মাইনাসটাকে আমি বাইরেই রাখছি আপাতত, এটা ইন্টু এটা করব, তাহলে কি পাচ্ছি? এক্স ডিএক্সটা পাবো, আর এক্সের সঙ্গে ওয়াই যে এই কম্পোনেন্টগুলো করা যাবে না, ওগুলো শূন্য হয়ে যাবে। এবার জেডের সঙ্গে এটা পাবো, আর এটা দিয়ে এটাকে করলে মাইনাস মাইনাস জেড ডিজেড এটা পাবো, আর বাকিগুলো করলে শূন্য হয়ে যাবে। তাহলে ডট প্রোডাক্ট করে আমরা এইটুকু পাচ্ছি। অতএব ভি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিভি, ইন্টিগ্রেশন কার করবো স্যার? এইটার মাইনাসটা বাইরে থাকলো, এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন জেড ডিজেড, এটার ইন্টিগ্রেশন করব। এবার বিন্দুগুলো কত কত দেওয়া ছিল? 0 0 0 থেকে 2 2 0, 0 0 0 থেকে 2 2 0, 0 0 0 থেকে 2 2 0, এগুলো দেওয়া ছিল। তাহলে বসাও, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? এটা মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে না স্যার? এটা প্লাস হয়ে যাবে, তাই তো? এবার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 0 0 2 2 0 প্লাস, আর এদিকে একটা মাইনাস আছে, এটা ভুললে হবে না, মাইনাস এইখানে প্লাস, তাহলে এটা হলো জেড স্কোয়ার বাই 2 জেড স্কোয়ার বাই 2, আর কি আছে স্যার? লিমিটগুলো 0 0 0 2 2 0, তাহলে দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে দেখো লোয়ার লিমিটে কিন্তু সবগুলো শূন্য, শুধু আপার লিমিটে এক্সের মান হলো 2, ওয়াইয়ের মান 2, কিন্তু জেডের মানও 0। তাহলে এই পার্টটাতে তো কোনো ভ্যালুই পাবো না আমরা, শুধু এইটাতে প্রথমবার পাবো আপার লিমিট যখন বসাবো, মাইনাস এক্সের জায়গায় স্যার কত বসাবো? 2a স্কোয়ার বাই 2, তারপরে যখন লোয়ার লিমিটটা বসাতে যাব এটা তো 0 হয়ে যাবে, তাহলে 0 হলে 0, হ্যাঁ, আর এখানে সবগুলো 0 পেয়ে যাবো, তার মানে শুধু এইটুকুই থাকবে, মাইনাস 4/2 ইকুয়াল টু -2,
উত্তর আসছে -2 ভোল্ট এককে। আর যদি আমরা শুধু মানটা নিই তাহলে 2 হবে। এটা হলো তাহলে অপশান ডি। এই গেল আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।